সাল ছিল 2022। কাতারে হচ্ছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ। তখন পুরো পৃথিবী অবাক হয়ে যায়, কারণ সৌদি আরব আর্জেন্টিনাকে ফুটবল ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিয়েছিল। তার মানে মেসির টিম, মেসি যাকে ফুটবলের রাজা মনে করা হয়, সে ফুটবলে হেরে যায়, তাও আবার সৌদির কাছে। সাধারণত একটা দেশ যখন কোনো বড় স্পোর্টস টুর্নামেন্ট জিতে, তখন তারা কি করে? বড়জোর একটা প্যারেড বের করে। কিন্তু সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমন একটা কাজ করলেন যেটা হেডলাইন হয়ে গেল। তিনি সৌদি ফুটবল টিমের সকল সদস্যকে উপহার দিলেন একটা করে ব্র্যান্ড নিউ রোলস রয়েলস। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড কাপ জেতার জন্য নয়, শুধুমাত্র একটা দলকে একটা ম্যাচে হারানোর জন্য। আর এই খবরে পুরো পৃথিবীতে একটা হাঙ্গামা তৈরি হয়ে যায়, এবং রহস্যজনকভাবে এই নিউজ আবার সব টিভি মিডিয়া থেকে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু এটা সত্য যে পৃথিবীর সব থেকে ভালো খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের জন্য খেলে এবং আল নাসির গ্রুপকে রিপ্রেজেন্ট করে, আর এই জন্য সে বছরে $200 মিলিয়ন নিয়ে যায়। বর্তমানে পৃথিবীতে হয়তো এমন মানুষ একজনই আছে যে হঠাৎ ভালো লাগলো তো 26টা রোলস রয়েলস গিফট করতে পারে। পৃথিবীর সব থেকে ভালো খেলোয়াড়কে কনভিন্স করতে পারে ইউরোপ ছেড়ে মরুভূমির দেশে থাকার জন্য, আর সে হলো দ্য ক্রাউন প্রিন্স অফ সৌদি আরেবিয়া, মোহাম্মদ বিন সালমান। আজ সকল রিপোর্ট বলছে ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু একটা প্রবাদ আছে না, ট্রু পাওয়ার অলওয়েজ লিভস ইন দ্য শ্যাডোজ। আজকের ভিডিও এই ব্যক্তিকে নিয়ে, যার কাছে শুধু ধন সম্পত্তি নেই, আছে মানুষকে কন্ট্রোল করার পাওয়ার, অয়েলকে কন্ট্রোল করার পাওয়ার, আর রাজনীতিকেও। এইটা হলো সৌদি আরবিয়ার কাহিনী, যে মিডল ইস্টকে পরবর্তী ইউরোপ বানাতে চায়। মরুভূমির মাঝামাঝি এমন একটা দেশ আছে যেটাকে বানানো ইম্পসিবল ছিল, যেটার এক্সিস্টই করার কথা ছিল না। কিন্তু এটা শুধু এক্সিস্টই করে না, পুরো দুনিয়ার উপর নিজের প্রভাব বিস্তার করে আছে। এখানে না আছে বড় বড় নদী, না আছে চাষাবাদ করার জন্য জমি, এবং না আছে কোনো গণতন্ত্র। তারপরও সৌদি আরবকে দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশের মধ্যে একটা ধরা হয়, কারণ সৌদিকে একটা দেশ হিসেবে ধরে রাখে একটা প্রতিজ্ঞা, লয়্যালটি এর বদলে ইকোনমিক গ্রোথ এর প্রতিজ্ঞা। আজ থেকে 150 সাল পূর্বে সৌদি কোনো দেশ ছিল না, ছিল আলাদা আলাদা গোত্র। সৌদিকে একটা দেশ বানানোর ক্রেডিট যায় ইবনে সাউদের কাছে। তিনি তার প্রচেষ্টায় সকল গোত্রদের একত্র করেন এবং তাদের সাপোর্ট অর্জন করেন, এবং নিজের মিলিটারি পাওয়ার প্রয়োগ করে বিরোধীদের দমন করেন। 1927 সালে তিনি ব্রিটেনের সাথে একটি ট্রিটি স্বাক্ষর করেন, যাকে বলা হয় দ্য ট্রিটি অফ জেডা। এই ট্রিটির মাধ্যমে তিনি সৌদির রুলারে পরিণত হন। ইবনে সাউদ দেশ বানালেন ঠিক আছে, কিন্তু একটা মরুভূমির দেশ টিকে থাকবে কিভাবে? 1932 এই সময় আরব দুনিয়ায় এমন কিছু হলো যা পুরো আরবদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। বাহরাইনে পাওয়া গেল তেল। ইবনে সাউদ ভাবলেন, যদি বাহরাইনে তেল থাকতে পারে তাহলে সৌদিতে কেন নয়? দামাম নং 7 এ সৌদিও পেল তেল, আর তখন থেকেই শুরু হলো সৌদির মডার্ন ডে এম্পায়ার। বর্তমানে সৌদি আরব দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অয়েল রিজার্ভ ধারণ করে। তাদের 90% এক্সপোর্ট হয় অয়েল, আর তাদের বাৎসরিক বাজেটের 80% আসে অয়েল রেভিনিউ থেকে, এবং তাদের 40% জিডিপি শুধু অয়েলের উপর নির্ভরশীল। আর এত বেশি অয়েল রেভিনিউর কারণে সৌদির জনগণ এবং সাউথ ফ্যামিলির সাথে একটা সোশিয়াল কন্ট্রাক্ট তৈরি হয় যে তারা তাদের সমর্থন দিবে ইবনে সাউদের ফ্যামিলিকে, এবং পরিবর্তে রয়্যাল ফ্যামিলি সৌদির ইকোনমিক গ্রোথ করবে। সেজন্য সৌদিতে কোনো ট্যাক্স দিতে হয় না, উল্টো সরকার এটা নিশ্চিত করে যাতে সকল নাগরিক সরকারি চাকরি পায়। সৌদির পুরো এম্পায়ার ওই তাসের পাতার মতো, যেটাকে কেউ পড়তে দিতে চায় না। এইটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে মোহাম্মদ সালমান ইবনে সাউদের নাতি এবং সৌদি আরবের একমাত্র ডিফেক্টো রুলার। যদি ওনার সম্পদের হিসাব করি তাহলে তা মাত্র $25 বিলিয়ন। ইলন মাস্কের $500 বিলিয়ন থেকে অনেক অনেক কম। কিন্তু তিনি হাউস অফ সাউথের লিডার, যার নেটওয়ার্থ $1.4 ট্রিলিয়ন। ইলন মাস্কের থেকে প্রায় 3 গুণ বেশি। আর মোহাম্মদ বিন সালমান কোনো বিজনেসম্যান না, তিনি একজন রাজা। আর একজন রাজার নামে কত প্রপার্টি আছে সেটা ইম্পর্টেন্ট নয়, রাজা যে দেশে রাজ করে তার ভ্যালু কি সেটা ইম্পর্টেন্ট। মরুভূমির মাঝখানে রেড সি এর তীরে এক নতুন ভবিষ্যতের সূচনা করছে সৌদি আরব, যার নাম নিয়ম।
এটা একটা $500 বিলিয়ন প্রজেক্ট, যেটা মরুভূমির মাঝখানে একটা মডার্ন সিভিলাইজেশন বানাতে চায়। আর এই প্রজেক্টের হাইলাইট হচ্ছে দ্য লাইন, 170 কিলোমিটার লম্বা একটা স্ট্রেচ, যার দুই পাশেই মিরর্স থাকবে। বাইরে থেকে দেখলে এই শহরকে ইনভিজিবল দেখাবে। তার সাথেই পুরো শহর চলবে রিনিউয়েবল এনার্জি দিয়ে। এখানে অটোনোমাস ইলেকট্রিক ভেহিকলস থাকবে, রিসোর্স থাকবে, টেকনোলজিস থাকবে। ওই সব যা আপনারা সায়েন্স ফিকশনে দেখেন তার নিয়ম সত্যি করবে। দ্য লাইন নিয়মের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট, কিন্তু একমাত্র প্রজেক্ট না। নিয়মের প্রজেক্টে আরও আছে লাক্সারি রিসোর্স, যেমন সিন্ডালা, একটা লাক্সারি রিসোর্ট আইল্যান্ড, ট্রোজিনা, একটা লাক্সারি মাউন্টেন রিসোর্ট কমপ্লেক্স মেঘনা, যেটা লাক্সারি কোস্টাল লিভিং এবং ওয়াইল্ড লাইফকে ইন্টিগ্রেট করবে। শুধু তাই না, নিয়ম একটা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্সও ইমাজিন করছে, কল্ড অক্সাগন, রোবোটিক্স, এআই। এখানে একটা গ্লোবাল ফ্যাক্টরি তৈরি হতে যাচ্ছে, যা গ্লোবাল শিপিং রুটসেই অবস্থিত, যাতে তা দ্রুত এক্সপ্যান্ড করতে পারে। এই প্রজেক্ট মোহাম্মদ বিন সালমানের ব্রেন চাইল্ড। তাই এটা পরিষ্কার যে যার নেটওয়ার্থ $25 বিলিয়ন, সে কীভাবে $500 বিলিয়ন একটা প্রজেক্ট ফান্ড করতে পারে। উত্তরটা খুব সহজ, তার কাছে আছে প্রচুর সম্পদ, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এটা তার সম্পদের শুধু একটা ঝলক মাত্র।